গুড মর্নিং সবাইকে। শুরু করছি আমাদের থার্ড লেকচার অ্যাবাউট সোপ অ্যান্ড ডিটারজেন্ট। এরপরে আমরা প্রি ট্রিটমেন্টে চলে যাব। সোপ অ্যান্ড ডিটারজেন্ট সম্পর্কে আমাদের ধারণা অনেক পুরনো, যেহেতু আমরা সায়েন্স থেকে এসেছি এবং সেই সাথে ইন্টারমিডিয়েটও পড়ে এসেছি। সো হোপফুলি তোমাদের যে কেমিস্ট্রি ছিল পার্ট 1 পার্ট 2 তে বিশেষ করে আর ক্লিয়ার অ্যাবাউট সোপ অ্যান্ড ডিটারজেন্ট। তারপরেও টেক্সটাইল প্রসেসিং এর ক্ষেত্রে সোপ অ্যান্ড ডিটারজেন্ট সেই সঙ্গে একটা নতুন করে জানবো। সো প্রথমেই একটা ডেফিনেশন যদি আমরা বলি যে সোপ বলতে কি বোঝাচ্ছে, নর্মালি আমরা জানি কি যে এটা সাধারণত কার্বন হাইড্রোজেনের খেলা। বলা হচ্ছে যে নর্মালি সাবস্টেন্স ইউজড উইথ ওয়াটার ওয়াশিং এন্ড ক্লিনিং মেড অফ compound natural oil fats with sodium hydroxide and another strong alkali topically having perfuming coloring added। সাধারণত আমরা জানি যে যখন তেল চর্বির সাথে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোনো প্রকার ক্ষারের বিক্রিয়া হয় অর্থাৎ অ্যালকালির বিক্রিয়া হয় তখন গ্লিসারিন অর্থাৎ তখন সাবান উৎপন্ন হয়। তো এই সাবানটা কি সফিসে মেটালিক সল্ট, এটা এক প্রকার সল্ট, স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড, সেটা n+1 হতে পারে অথবা n-1 হতে পারে। COH এরকম থাকবে, CN নাম্বার হতে পারে অর্থাৎ যে কোনোটাই, and then H2n+1 হিসেবে থাকবে and COH, and unsaturated হতে পারে 2n-1 হায়ার ফ্যাটি অ্যাসিড। তাহলে সল্ট কি? এটা হচ্ছে যে স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড মেটালিক সল্ট। কিসের মেটালিক সল্ট? ফ্যাটি অ্যাসিডের সল্ট। বিকজ অফ যখন আমাদের তেল চর্বির সাথে স্ট্রং অ্যালকালি বিক্রিয়া করছে তখন কিন্তু আমাদের সব উৎপন্ন হচ্ছে। There may be sodium, potassium, magnesium and other metallic salt, থাকতে পারে যে কোনোটাই, ক্যালসিয়াম। And soap is made of commercial scale by boiling natural oil or fatty acid, fatty oil which is used for soap manufacturing। যেমন কটন সিড অয়েল, কোকোনাট অয়েল, অলিভার অয়েল বা অলিভ অয়েল, সোয়াবিন অয়েল, প্লাম অয়েল, গরনাট অয়েল, গ্রাউন্ডনাট অয়েল, দিস আর ইউজড ফর সোপ ম্যানুফ্যাকচারিং। বিশেষ করে আমরা বলি না চর্বি থেকে সাবান তৈরি করে, আমরা বলি না যে হার্বাল সাবান কিনা। তো এই যে আমাদের তেল বা চর্বির উৎস কিন্তু বিভিন্ন জায়গা থেকেই হতে পারে, সেটা যেমন ভেজিটেবল থেকে হতে পারে ঠিক তেমনি সেটা কিন্তু প্রাণীজ প্রোটিন, প্রাণীজ থেকেও হতে পারে। তো আলটিমেট যেটা হচ্ছে যে রিয়াকশনটা হচ্ছে তেল চর্বির সাথে স্ট্রং অ্যালকালির, তাহলেই হবে। তাহলে সেটা হচ্ছে স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মেটালিক সল্ট বলবো আমরা। ওকে, এটা হচ্ছে আমাদের সল্ট, সরি সোপ। নাও ক্লাসিফিকেশন অফ সোপের আগে একটু ম্যানুফ্যাকচারিংটা দেখে নিব, সেই পুরনো বিক্রিয়া আমাদের আবার আমরা একটু দেখব। তাহলে কি দ্য মোস্ট কমনলি সোপ ম্যানুফ্যাকচারিং প্রসেস ইজ দ্য স্যাপিনিফিকেশন অফ অয়েল ফ্যাটস। স্যাপিনিফিকেশন বিক্রিয়াকে সোপ ম্যানুফ্যাকচারিং বলা হয় আমরা জানি। সো সোপ ইজ মেড অফ কমার্শিয়াল স্কেল বাই কিভাবে বয়েলিং ন্যাচারাল অয়েল অর ফ্যাটি অ্যাসিড উইথ aqueous solution of sodium or potassium hydroxide, this is very common। and এটা আমাদের কি তেল চর্বি বা অয়েল সাধারণত ধরে নিই আমরা, CH, COH, C13, ওকে, C17H35, ওকে। তাহলে এটা আমাদের স্ট্রং অ্যালকালি, সোডিয়াম হাইড্রোক্সাইড, পিএইচ মোটামুটি 13, 12 বা 14 বিক্রিয়া করে উৎপন্ন করছে আমাদের উপজাত এবং একই সাথে সোপ। ওকে, তো স্যাপনিফিকেশন রিঅ্যাকশন এখানে একটু ভালো করে বোঝানোর কথা বলা হয়েছে। ট্রাইগ্লিসারাইড বলা হচ্ছে 1, 2, 3 ট্রাইগ্লিসারাইড প্লাস অ্যালকালি যুক্ত হয়ে সোপ তৈরি করছে, ঠিক আছে। সেখান থেকে ওয়াটার এবং গ্লিসারিন পরবর্তীতে আমরা উৎপন্ন করছি। ওকে, সো দিস ইজ ভেরি কমন রিঅ্যাকশন ফর সোপ ম্যানুফ্যাকচার। ওকে, নাও দিস রিঅ্যাকশন ইজ নন এজ স্যাপিনিফিকেশন। তো এটা অন্যভাবেও দেখানো যেতে পারে যে গ্লিসারিন থেকে বা ফ্যাটি অ্যাসিড গুলো যখন আলাদা হয়ে যাচ্ছে, অ্যালকালি ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকালি যুক্ত হয় সোপ তৈরি করছে, দুটি হতে পারে। বলা হচ্ছে যে দেখো দ্য মিক্সচার অফ সোপ এন্ড গ্লিসারল ইন aqueous obtained by saponification। হোয়াট ইজ গ্লিসারল? এই পাশের রিঅ্যাকশনটাতে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো সি H2OH, COH এবং CH2OH, OH আছে না নল,
হ্যাঁ? তো মিথানল, ইথানল টাইপ। সো এখানে আমাদের যদি আমরা রিয়েক্ট দেখি, এটাকে আমরা গ্লিসারল বলছি এবং সব উৎপন্ন করছে। তো the mixture of soap and glycerol in aqueous solution obtained by saponification in therefore saturated with common salt and the soap is precipitated and raised of the surface and can be skimmed off. তো এটা সাধারণত জমা হয়ে থাকে, তারপর পানির উপরে ভেসে উঠে, তারপর সেটাকে আমরা স্কিম বা দুধ যেভাবে ঘি তৈরি করে স্কিম করে সেটাকে কালেক্ট করা হয়, and it is washed with cold water and discussed cakes or মানে যে কোনো ফর্মে হতে পারে, আমরা যে ফর্মগুলো পাই। সো অ্যালকালি লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড প্রোডিউস সোডিয়াম সোপ ইজ হার্ড, যেটা কাপড় কাচে। পটাশিয়াম সোপস আর সফট, আমরা গায়ে সাধারণত আমাদের সাবান হিসেবে বলি যে এটা গায়ে মাখার সাবান। They're used in having creams and some liquid and soaps. তো এর সাথে আরো কিছু যুক্ত করা হয়। বললো না করোনার সময় যে যত বেশি ক্ষারযুক্ত সাবান হবে তত বেশি ভালো হবে, তখন কি আমরা কাপড় কাচা সাবান তারপর এগুলো ইউজ করা শুরু করলাম। সো এটা ডিপেন্ডস অন যে কোন ক্ষার থেকে তৈরি করা হচ্ছে, অর্থাৎ এটা কি পটাশিয়াম, এটা কি সোডিয়াম, কোথা থেকে তৈরি করা হচ্ছে, ডিপেন্ডস অন ইট। ওকে, সো the carboxylate end of the solvent molecule is hydrophilic in, and this grease and oil attract the hydrocarbon and chain repel the water. দেখো এখানে দুটো ইয়ে রয়েছে, হেড অ্যান্ড টেইল আমরা যদি বলি, যে কার্বক্সাইলেট ইন্ড, এটার এটা যদি দুটি প্রান্ত হয়, একটা হচ্ছে হাইড্রোফিলিক হেড, একটা হাইড্রোফোবিক হেড। হাইড্রোফিলিক হেডটা হচ্ছে যে পানির সাথে আকর্ষণ বোধ করে, আর হাইড্রোফোবিক হেডটা হচ্ছে যে পানির সাথে বিদ্বেষ বোধ করে। তাহলে আমরা জানি বন্ধুর বন্ধু, শত্রুর শত্রু, তাহলে যেটা হচ্ছে তাহলে হাইড্রোফোবিক হেড যেটা, অর্থাৎ পানি বিদ্বেষী যে মাথাটা, সেটা কি করবে, তেল চর্বিগুলোকে আকর্ষণ করবে, আর যেটা পানিগ্রাহী সেই মাথাটা কি করবে, ওয়াটার মলিকিউলকে আকর্ষণ করবে। ওকে, সো স্যাপিনিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে সব উৎপন্ন হয়। স্যাপিনিফিকেশন রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের কি, আমাদের যে কোনো প্রকার তেল হতে পারে, চর্বি হতে পারে, যেমন এখানে আমরা ট্রাইগ্লিসারাইড দেখিয়েছি, এর সাথে যখন স্ট্রং অ্যালকালি যুক্ত হবে, সেটা হতে পারে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। তো সোডিয়াম হাইড্রোক্সাইডটাই সবচেয়ে বেশি স্ট্রং, সেটা উৎপন্ন করছে গ্লিসারাইড এবং গ্লিসারিন এবং হচ্ছে সোপ। আমাদের এই সোপটা পরবর্তীতে আমরা স্কিম করে উপরে আলাদা করছি। তো এটা ছিল স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন। এখন আসি প্রপার্টিস অফ সোপ। একটা প্রপার্টিস কি ধরনের প্রপার্টিস দেয় সোপ আসলে। তো আমরা যদি যে সোপ ডিসলভ ভেরি স্লোলি ইন কোল্ড ওয়াটার বাট র্যাপিডলি ইন হট ওয়াটার, হোপফুলি আমরা এটা জানি। Soap dissolve in hot alcohol but only sprinkle soluble in organic solvents such as acetone, petroleum. তো এসিটন পেট্রোলিয়ামে সাধারণত সেভাবে হয় না, অনেক ঘোরাতে হয়, মনে করো রোটেশন দিয়ে তারপরে সেটা ডিসলভ হবে, বাট অ্যালকোহলে কিন্তু ইজিলি ডিসলভ। এক্সট্রিমলি ডাইলুট সলিউশনস অফ আয়নাইজ, কিভাবে আয়নাইজ হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে আয়নাইজ হবে, জাস্ট লাইক ইজ এ অ্যানায়ন, দিস এ ক্যাটায়ন। এই যে সোডিয়াম সল্ট, এই সল্টটা, অর্থাৎ সোডিয়াম হোক পটাশিয়াম হোক যেটাই হোক না কেন, সেই সল্টটা আলাদা হচ্ছে। ওকে, সো react with hard water to form insoluble soap. আমরা যখন পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে যে হার্ড ওয়াটারের সাথে যখন ডিটারজেন্ট অথবা সাবান বিক্রিয়া করে, তখন তারা কি করে যে প্রেসিপিটেটেড হয়ে যায়, ফেনা উৎপন্ন হয় না, সেটা বলতেছে যে ইনসলিউবল সোপ উৎপন্ন করে। তো ইনসলিউবল যখন হয়ে যায় তখন সেটা আসলে, যেমন ধরো এখানে আমাদের যে সোপটা রয়েছে এখানে, এর সাথে যখন বিক্রিয়া করবে সেটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যে কোনো আয়ন হতে পারে, তখন সেটা কি প্রেসিপিটেটেড হয়ে যায়। ওকে, প্রেসিপিটেটেড মানে অতক্ষেপ পড়া। The number of carbon atom in the aliphatic chain of a soap is important, তাই না? আমরা যে একটু আগে দেখলাম যে সি এর নাম্বার, C17, C12, C15, বলা হচ্ছে লেস দেন 9 নো ডিটারজেন্সি পাওয়ার। যখন কার্বন সংখ্যা কোন একটা সাবানে বা সোপের ক্ষেত্রে 9 এর কম হবে, সেই ক্ষেত্রে কোনো ডিটারজেন্সি পাওয়ার সাধারণত থাকে না। ডিটারজেন্সি পাওয়ার বলতে কি বোঝায়? ডিটারজেন্সি পাওয়ার বলতে বোঝায় ক্লিনিং এফিসিয়েন্সি, অর্থাৎ সে কিরকম পরিষ্কার করতে পারে, ময়লাগুলোকে ধরে কিরকম আলাদা করতে পারে, সেটাকে আমরা বোঝাচ্ছি। নেক্সট যদি বলি যে 17 এর মতো যদি থাকে তাহলে গুড ডিটারজেন্ট, অ্যান্ড অ্যাবভ
17 ফোর সলিবিলিটি, ডিটারজেন্সি ভালো বাট কিন্তু সলিবিলিটি কম। তো সেই ক্ষেত্রে মোটামুটি 17ই হয়ে থাকে, যেহেতু আপ টু লেভেল পর্যন্ত আমাদের যেরকম ডিটারজেন্সিও প্রয়োজন সেরকম সলিবিলিটিও প্রয়োজন। তুমি তোমার ডিটারজেন্সি বাড়ানোর জন্য কার্বন সংখ্যা বাড়িয়ে দিলে, বাট যদি সেটা অ্যাবভ 17 চলে যায়, মনে করো 19 হলো, বাট সেটা পানিতে সলিউবল হলো না, তাহলে তো আর সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো না আমাদের ডেইলি ইউজের জন্য। সো ইট শুড বি more than 9 and below 17 to be a good detergent or to be a good soap. Okay, now the next slide, detergent. So here is a two term. First of all, soap and detergent all are same, but there is a little bit in the number of carbon. Okay, change in the carbon. So a detergent, what is a detergent? A detergent is a surfactant or a mixture of surfactant with cleaning properties in dilute solution. সারফেক্টেন্ট সবাই, সাবানও একটা সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট কেন বলা হচ্ছে? সারফেক্টেন্ট বলা হচ্ছে এই জন্য যে এটা সারফেসের যে টেনশনটা, সেই সারফেস টেনশনটা কমায়। এখন সারফেস টেনশনটা কিভাবে বুঝাবো? সারফেস টেনশনটা হচ্ছে যে আমরা কচুর পাতার উপর বা পদ্ম পাতার উপরে যখন পানির ড্রপ ফেলি, সেই পানির ড্রপটা কিন্তু পাতার সাথে কখনোই মিশে না বা পাতাকে ভেজায় না। কারণটা কি? দিস ইজ ফর দ্য সারফেস টেনশন। কচুর যে পাতাটা রয়েছে সেটা হাইলি হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক সাথে হাইড্রোফিলিক সারফেস সাধারণত মিট করে না। তো যখন কোনো একটা বস্তুকে পানি দিয়ে ডিসলভ, মানে পানিতে মিশে যেতে হয়, অর্থাৎ পানি তার উপর ছড়িয়ে পড়তে পারবে কিনা বা পানিতে ভিজবে কিনা, সেটা ডিপেন্ড করছে সেখানে যে দুটো সারফেসের সৃষ্টি হয়, সেই দুটো সারফেসের সারফেস টেনশনের উপর। এখন সেটা হতে পারে টেক্সটাইল প্রোডাক্ট, অর্থাৎ কাপড়ের সাথে পানি কত তাড়াতাড়ি ভিজবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে। আমরা যখন ডিটারজেন্ট বা এই ধরনের সারফেক্টেন্ট দেই তখন কিন্তু তারা তাড়াতাড়ি ভিজে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে সলিড সারফেস হচ্ছে টেক্সটাইল এবং লিকুইড সারফেস হচ্ছে ওয়াটার। এই দুটো সারফেসের ভিতরে যে সারফেস টেনশন সেটাকে সাধারণত এই ডিটারজেন্ট বা এই সোপ কমিয়ে ফেলে, সেজন্য সেটাকে অপর একটা নাম সারফেক্ট্যান্টও বলা হয়ে থাকে। ওকে, so the substances are usually সাধারণত alkyl benzene sulfonates, a family compounds that are similar to the soap but more soluble in hard water, because the sulfonate detergent does not bind calcium and in other আচ্ছা carboxylic soap does। দেখো, তো সোপ এটাও এক প্রকার সোপ বলবো আমরা। তো এইখানে ডিটারজেন্টের পার্থক্যটা কি? আমরা জানি যে ডিটারজেন্ট সাধারণত খারো পানির সাথেও বিক্রিয়া করে, তার মানে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সাথে প্রেসিপিটেটেড হয় না বা অধক্ষেপ পড়ে না। কি জন্য? এখানে সাধারণত ডিটারজেন্ট গুলো হয় অ্যালকাইল বেনজিন সালফোনেট। এই সালফোনেট গ্রুপটা থাকে এখানে ডিটারজেন্টে, যেটা সোপে থাকে না। এই সালফোনেট গ্রুপ থাকার জন্য এই সালফোনেট গ্রুপটা ক্যালসিয়াম বা আদার আয়নের সাথে কখনোই বাইন্ড করে না, যেটা সাবান বাইন্ড করে থাকে, যার ফলে সাবান ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্ষার পানির সাথে বন্ড করে অধক্ষেপ পড়ে যায়, আর কাজ করে না। বাট এই সালফোনেট গ্রুপটা কিন্তু থেকে যাচ্ছে। সো লাইক সোপ, ডিটারজেন্টস আর amphiphilic, meaning that both hydrophilic and hydrophobic region like same ক্লাসিফিকেশন অফ ডিটারজেন্ট। কি ডিটারজেন্ট ক্লাসিফিকেশনটা আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি বা দুটি ভাগে, প্রধানত দুটি ভাগে, আয়নিক এবং নন আয়নিক। আয়নিক মানে কি? যে ডিটারজেন্টটা চার্জ বহন করে সেটাকে আমরা আয়নিক ডিটারজেন্ট বলছি, আর যেটা চার্জ বহন করে না সেটাকে আমরা নন আয়নিক ডিটারজেন্ট বলছি। আয়নিক ডিটারজেন্ট তিন প্রকার হতে পারে, সেটা হচ্ছে অ্যানায়নিক, ক্যাটায়নিক এন্ড এম্ফোটারিক। ওকে, নন আয়নিক। তো এই ক্যাটায়নিক, অ্যানায়নিক এবং এম্ফোটারিক ডিটারজেন্ট গুলো কিরকম সেগুলো একটু দেখি। অ্যানায়নিক ডিটারজেন্ট মানে কি? অ্যানায়ন মানে কি? অর্থাৎ নেগেটিভ চার্জ। অর্থাৎ যে সমস্ত সাবান বা ডিটারজেন্ট কি হচ্ছে যে when detergents are ionized into anion and cation, বাট দুটোই হবে যেহেতু এটা একটা সল্ট। তো anion and cation, but the anion is the dominating ion in the solution, therefore the surfactant is called detergent like soap হতে পারে। বলা হচ্ছে কি, যখন পানিতে অবশ্যই এটা একটা আয়ন দিবে, অ্যানায়ন এবং ক্যাটায়ন দিবে, দুটোই দিবে, অর্থাৎ অ্যানায়ন মানে নেগেটিভ, ক্যাটায়ন মানে পজিটিভ। বোথ যখন পানিতে যেটা ডমিনেট করবে, অর্থাৎ ক্যাটায়নটা যদি ডমিনেট করে ক্যাটায়নিক এজেন্ট, অথবা যদি ডমিনেট করে অ্যানায়নটা, তাহলে অ্যানায়নিক ডিটারজেন্ট। ওকে,
বলা হচ্ছে the anion amongst, এটা কি anion না, CO C17H35 CO minus is comparatively very large to sodium ion and this sodium is saturated in anionic stearate বা anionic detergent। তাহলে এখানে লিড করছে এটা Na প্লাস এর চেয়ে এটা একটা আমাদের ডিটারজেন্ট অথবা সাবান, তো একই জিনিস ডিটারজেন্ট সাবান, একটু লিটল পার্থক্য আছে বলে দিচ্ছি। তো এখানে এটার থেকে এটা, তাহলে এটা ডমিনেট করে এখানে, সেজন্য সেটা হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্ট। অ্যাপ্লিকেশনটা কোথায় 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 লাগে, যে স্কাউরিং অফ কটন ফেব্রিক্স ইন খেয়ার বয়লার ইন হুইচ, আমরা খেয়ার বয়লার নাম শুনেছি বা পড়িনি এখনো, তো অর্থাৎ আমরা যখন ফেব্রিকের স্কাউরিং করব তখন সাধারণত আমাদের এই ধরনের অ্যানায়নিক ডিটারজেন্ট ইউজ করা হয়, কাস্টিক সোডা, সোডা অ্যাসোডিয়াম সিলিকেটের সাহায্যে। কখন? স্কাউরিং এর সময়, মনে রাখবা। In case of azoic vat dyeing, surface deposited pigment particles are removed by the treatment of boil bath containing anionic detergent। তো azoic vat dyes এর যে ডিপোজিশন সেটা সাধারণত এই ধরনের অ্যানায়নিক ডিটারজেন্ট অর্থাৎ মাইনাস চার্জ দিয়ে সরানো হয়ে থাকে। সো ফার্স্ট হচ্ছে আমাদের অ্যানায়নিক ডিটারজেন্ট মিন্স নেগেটিভ ডিটারজেন্ট। Cationic detergent. Cationic detergent means which containing positive charge or then dominating ion is positive. Okay, so ionic surface agent which is produce cation in dominating ion and dissolve in water is called cationic detergent. For example, catylpyridium chloride is one kind of cationic detergent. When catylpyridium chloride is dissolved in water, it consists, এখানে তাহলে কি হচ্ছে, তারা পজিটিভ চার্জ উৎপন্ন করছে, this positive charge and this negative charge, and this negative charge is very much tiny than this charge positive charge, so এখানে ডমিনেটিং করছে কে, পজিটিভ চার্জ। so among two ions, cation is very less compound and chloride and therefore they behave like as a positive, যেমন cleaning plastics, hair shampoos, fabric softeners and conditioners, and these are the cationic detergent। okay, তাহলে ফেব্রিক ফিনিশিং এর ক্ষেত্রে, সফটওয়্যারের ক্ষেত্রে আমরা ক্যাটায়নিক ডিটারজেন্ট ইউজ করি। প্লাস্টিক, আমাদের যে চুলের শ্যাম্পু সেটাও কিন্তু এক প্রকার ডিটারজেন্ট, তো সেটার ক্ষেত্রে আমরা সাধারণত ক্যাটায়নিক ডিটারজেন্টটা ইউজ করে থাকি। নেক্সট আরেকটা থাকলো আমাদের কি, নন আয়নিক ডিটারজেন্ট। এন্ড আরেকটা বোধহয় বাদ গেল, সেটা হচ্ছে অ্যাম্ফোটারিক ডিটারজেন্ট। সেটা সাধারণত এতটা বেশি, অর্থাৎ this detergent containing both negative and charge, so there is no dominating cation or anion here, both are equal. This like of detergent surfactant is known as amphoteric detergent or surfactant। okay, so non-ionic detergent means there is no charge here। বলা হচ্ছে নন আয়নিক ডিটারজেন্ট কি, বলা হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্ট হুইচ soluble in water and get oriented at the surface solution and reduce the surface tension। Non-ionic detergent do not greatly ion and when dissolved water hence called non-ionic detergent। So for example, stearic acid condensed with 6 ethylene oxide, and আমরা যদি স্টিয়ারিক অ্যাসিড এন্ড ইথিলিন অক্সাইড কে দেখি, যেটা উৎপন্ন করছে নন আয়নিক ডিটারজেন্ট। এটা সাধারণত কি কাজে ইউজ করা হয়, কার শ্যাম্পু, ডিশ ওয়াশেস ডিটারজেন্ট, কসমেটিক্স লাইক। তাহলে যে এখানে কোনো চার্জ উৎপন্ন হচ্ছে না। অ্যাম্ফোটারিক ডিটারজেন্ট যেটার কথা বলছিলাম, বলা হচ্ছে when dissolve and containing both charge, this is known as the, it is also called Juiter ion। okay, detergent when dissolved in water, ions produce large segment of carrying both anionic and cationic ions, this is known as amphoteric detergent and Juiter ions। and amino carboxylic acid with amino carboxylic group are present in molecular dissolved in water gives Juiter ion। তারা পজিটিভ এন্ড নেগেটিভ বোধ একসাথে দিচ্ছে, বাট এখানে কিন্তু দুটো ইকুয়াল। সো অ্যাসিডিক অ্যালকালাইন ডিটারজেন্ট, টেক্সটাইল অক্সিলারিজ, ভেহিকল ক্লিনিং, হাইড্রোপোর্টস, হাই প্রেসার ক্লিনার্স, এই ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাম্ফোটারিক ডিটারজেন্টটা ইউজ করে থাকি। স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাম্ফোটারিক ডিটারজেন্ট, এটা সাধারণত অ্যাম্ফোটারিক কখন, যেহেতু এটা বোথ চার্জ কন্টেইন করছে, বলা হচ্ছে ইন অ্যালকালাইন সলিউশন দে বিহেভ লাইক অ্যানায়নিক এজেন্ট, ইন ক্যাটায়নিক দে লাইক ক্যাটায়নিক, পিএইচ যখন 7 এর বড় হবে, ওকে, যখন পিএইচ 7 এর কম হবে, হয় নিউট্রাল সলিউশন দেন তখন তারা পিএইচ নন আয়নিক ডিটারজেন্ট, একই সাথে কিন্তু তারা কাজ করছে। সো অ্যাম্ফোটারিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট প্রসেস অ্যাফিনিটি টুয়ার্ডস উল এন্ড সেলুলোজিক ফাইবার, লুব্রিকেটিং প্রপার্টিজ আছে, সেজন্য সাধারণত আমরা ইউজ করে থাকি। একটু কিন্তু মজার, পিএইচ এর সাথে কিন্তু এটা ওঠানামা করছে। সো স্ট্রাকচার অফ ডিটারজেন্ট, যে কথাটা একটু আগে বলছিলাম যে হাইড্রোফিলিক এন্ড হাইড্রোফোবিক বা নন পোলার বা পোলার,
তো হাইড্রোফিলিক বা পোলার হেডস, হাইড্রোফিলিক কথাটা মনে রেখো। আমরা হাইড্রোফোবিয়া শব্দটা শুনেছি না? হাইড্রোফোবিয়া মানে কি? পানি বিদ্বেষী, অর্থাৎ পানি দেখলে যে জলাতঙ্ক। ফোবিয়া মানে ভয়, তাই না? তো তাহলে হাইড্রোফোবিক মানে কি? তাহলে পানিতে যার ভয়, তাহলে হাইড্রোকার্বনের কি হচ্ছে? পানিতে ভয়, সে অর্থাৎ যে প্রান্তটা পানিকে সহ্য করতে পারে না, অর্থাৎ পানিকে বিদ্বেষ করে, সেটাই হচ্ছে হাইড্রোফোবিক টেইলস। ওকে, তারা যে প্রান্তটা হাইড্রোফিলিক হেড, পানির সাথে বন্ড গঠন করে, পানির সাথে অ্যাফিনিটি আছে, সেটাকে আমরা বলতেছি হাইড্রোফিলিক হেড। ওকে, তাহলে সেটাকে আমরা বলতেছি পোলার, অর্থাৎ যে প্রান্তটা একাধারে পানির সাথে রিঅ্যাকশন করে, ওয়াটার লাভিং, সেটাকে পোলার বলছি, হাইড্রোফিলিক বলছি। আর যে প্রান্তটা সাধারণত পানি বিদ্বেষ ঘটায়, সেটাকে আমরা হাইড্রোফোবিক বলছি, নন পোলার বলছি। ওকে, তাহলে এই প্রান্তটা তখন পানিতে যখন থাকে, এটা তেল চর্বিকে আকর্ষণ করে, আর এটা পানির মলিকুলকে আকর্ষণ করে আমাদের ময়লাকে পরিষ্কার করে। ওকে, so this is the simple structure for a detergent. Now, what is the difference between soap and detergent? So this is the basic question. So soap and detergent যখন আমরা দেখবো যে CuN লাস্ট যে সোডিয়াম হাইড্রোক্সাইড সল্ট গ্রহণ করে, বাট ডিটারজেন্ট একটা বেশি অ্যালকাইল সালফোনিক যে গ্রুপ SO3 গ্রুপটা বেশি থাকে, কিন্তু যার কারণে কিন্তু সেটা আমাদের ইয়ের সাথে, ক্ষরপানির সাথে বিক্রিয়া করতে পারে। They are not effective in hard water and saline water. We know about it, but detergents are effective in hard and saline water. Soaps are completely biodegradable, ন্যাচারাল থেকে উৎপন্ন করা যেতে পারে। যেমন ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে উৎপন্ন করা হয় ইয়ে থেকে, ন্যাচারাল অ্যালকালি এবং ন্যাচারাল অয়েল, এগুলো তো সব ন্যাচারালি উৎস। তো অ্যালকালিটাও শুধুমাত্র ন্যাচারালি যখন এক্সট্রাক্ট করা হয়। And detergent containing branch hydrocarbon chains which are non-biodegradable. So detergent is much more and এটা আরো বেশি পলিউশন ঘটাবে আর কি সোপের থেকে। বায়োডিগ্রেডেবল না, not environment friendly. They have tendency to for some in hard water, তো এটার সাথে ফেনা উৎপন্ন করতে পারে না। কম্পাউন্ড নট স্কাম, হার্ড ওয়াটারে ফেনা উৎপন্ন করতে টেন্ডেন্সি, হ্যাঁ স্কাম উৎপন্ন করে, দিস নট স্কাম ফর্ম করতে পারে না ডিটারজেন্ট। এমনি সে ডিটারজেন্সি পাওয়ার আছে তার। সো ড্রাইভ ন্যাচারাল সোর্সেস এস ভেজিটেবল অয়েলস এন্ড অ্যানিমেট ফ্যাটস থেকে উৎপন্ন হয় সিনথেটিক ডেরিভেটিভ। এটা একই জিনিস হলেও এটা সিনথেসিস করা হয়। সোপস আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্ট, দিস আর নট এক্সেট্রা। উদাহরণ দিয়ে দিবা একটা, সোডিয়াম পারমিটেড, সোডিয়াম স্টিয়ারেট, ডিকার্বক্সিলিক অ্যাসিড, সোডিয়াম লরাইল সালফেট, যে কোনো কিছু দিলেই হবে। তো দিস ইজ ভেরি সিম্পল বেসিক ডিফারেন্স বিটুইন। এখন আরেকটা কিছু যোগ করতে পারবো তোমরা, এটার সাথে হয়তো আগে থেকে আমরা জানি যে অল সোপস আর ডিটারজেন্ট বাট নট অল ডিটারজেন্ট আর সোপ, এটা আমরা আগেও পড়েছিলাম। তাহলে প্রত্যেক ডিটারজেন্ট, অল সোপস আর ডিটারজেন্ট, সকল সাবানই ডিটারজেন্ট, বাট অল ডিটারজেন্ট আর নট সোপ, সকল ডিটারজেন্ট সাবান নয়। তাহলে ডিটারজেন্ট হওয়ার একটা স্পেশাল তথ্য আছে, তাই না? কি যেটা বলা হচ্ছে যে দেখো, we know from the definition of soap, a soap is a metallic solid saturated or unsaturated higher fatty acid, C থেকে 19 পর্যন্ত। ওকে, নো ম্যাটার। Metal maybe sodium, potassium are having properties detergents such as orientation in the interface surface and soluble in this instance on a number of carbon সাধারণত 9 থেকে 19 পর্যন্ত হয়। যেমন এক্সাম্পল সোডিয়াম সল্ট অফ স্টিয়ারিক অ্যাসিড C17H35 আদর্শ সোপ। But we know from the definition of the detergent which have head and tail oriented interface of the surface, soluble in liquid and reduce the surface tension, overall having detergency power is called detergent. তাহলে যাদের এই ক্লিনিং ক্ষমতা আছে সেগুলোকে কিন্তু আমরা ডিটারজেন্ট বলছি। So we can say that soap is another compound which have these properties when it is referred as a detergent. দেখো এখানে আমাদের যেটা বলা হচ্ছে, তাহলে ডিটারজেন্টে পাওয়ার আছে, তাহলে সেটাও কিন্তু এক প্রকার সোপ বলতেছি। তাহলে ডিটারজেন্টও কিন্তু সোপের পর্যায়ে পড়ে। ওকে, যেমন ইন পলিস্টার ইথার হুইচ হ্যাভ ডিটারজেন্সি পাওয়ার বাট ইট ইজ নট এ সোপ। সো অল ডিটারজেন্ট আর বাট অল ডিটারজেন্ট আর নট সোপ। দেখো এখন আমাদের সাবান যখন হতে হবে, তখন আমাদের একটা লিমিটেশন হচ্ছে যে সেটা C9 থেকে C19 পর্যন্ত হতে হবে। বাট যখন ডিটারজেন্ট হতে হবে তখন কিন্তু এ ধরনের কোনো কথা নেই। বলা হচ্ছে যখন
এই রেঞ্জের বাইরে চলে যাবে, তারপরেও তার ক্লিনিং এফিসিয়েন্সি থাকবে, সেটা সাধারণত ডিটারজেন্ট নামে পরিচিত। বাট সেটা কিন্তু সোপ নয়। তাহলে অল ডিটারজেন্ট আর সোপ বিকজ অফ ওয়াই, যখন ডিটারজেন্ট গুলো ইয়েতে পড়ে যাচ্ছে, এই নাম্বারে পড়ে যাচ্ছে, তখন সেটা সোপ, কিন্তু এর বাইরে যখন চলে যাচ্ছে তখন সেটা কিন্তু সোপ নয়। আচ্ছা, ক্লিয়ার হওনি? আরেকটু ক্লিয়ার করছি। ওকে, দেখো, বলা হচ্ছে যে all soaps are detergent but all detergent are not soap. সোপ পুরোটাই হতে পারে, বাট যখন ডিটারজেন্ট হবে, মানে ডিটারজেন্টও কিন্তু একটা সোপ, বাট ডিটারজেন্ট হওয়ার জন্য তার কিন্তু বিশেষ ইয়ে লাগবে, বিশেষ ক্ষমতা লাগবে। সেটা যখন সকল সোপের ভিতরে থাকছে না, তখন সেটাকে আমরা ডিটারজেন্ট বলছি না। যেমন এখানে যেটা বলছে পলিইথার ইস্টার হুইচ হ্যাভ ডিটারজেন্সি পাওয়ার বাট ইট ইজ নট সোপ। কেমন করে? এখানে যেটা দেওয়া আছে যে হাইড্রোফোবিক টেইল সবই থাকতে পারে, বাট যখন আমাদের ইয়ে থাকবে না, কার্বন C19 থেকে কার্বন 9 থেকে 19 এটা থাকবে না, তখন কিন্তু সেটাকে আমরা সোপ বলতেছি না। ঠিক আছে? তাহলে অল ডিটারজেন্টস আর সোপ বিকজ অফ হোয়াই, বিকজ অফ সবার ক্লিনিং এফিসিয়েন্সি আছে, সবই এটার ভিতরে পড়ে, সেগুলোকে বলছি। কিন্তু সকল সোপ ডিটারজেন্ট নয়, কারণ হচ্ছে আমাদের সোপের নাম্বারটা এটার বাইরেও যেতে পারে। আরেকটু ক্লিয়ার করি, দেখো, অল সোপস আর ডিটারজেন্ট মানে হচ্ছে C19 এবং এটার ভিতরে যে সমস্ত ডিটারজেন্ট গুলি থাকবে সেগুলোকে আমরা বলতেছি সোপ, বাট এর বাইরে যখন যাচ্ছে তখন কিন্তু আমরা সেটাকে ডিটারজেন্ট বলছি না। তো সেটা সোপ যে কোনোটা হতে পারে, আমরা প্রথমেই পড়েছি, সেটা কার্বন নাম্বার 1 দিয়েও হতে পারে, কার্বন সংখ্যা 2 3 4 5 6 19 20 21 22 23 24 এগুলো দিয়েও কিন্তু সেটা হতে পারে। বাট কিন্তু ডিটারজেন্ট যখন এর ভিতরে থাকবে তখনই কেবল সেটাকে আমরা ডিটারজেন্ট বলছি। তাহলে অল ডিটারজেন্টস আর নট সোপ। ওকে, বোঝা গেছে? স্যার, স্যার হুম, ডিটারজেন্ট থেকে যে বললেন C9 থেকে 17, স্যার ওইটা কি ডিটারজেন্ট? আর C9 থেকে C19 এটা কি সুপ এরকম কিছু? হ্যাঁ, এরকম কিছু। ডিটারজেন্টস এর কোনো ইয়ে নাই, ঠিক আছে? দেখো, অল সোপস আর ডিটারজেন্ট, C9 থেকে C19 হলে আমরা তাকে সোপ বলি। ক্লিয়ার? জি জি, জি। তাহলে আবার ডিটারজেন্ট কাকে বলি? ডিটারজেন্টের কিন্তু কোনো লিমিটেশন নাই, মানে কার্বন সংখ্যা কত থাকবে তার কোনো লিমিটেশন নাই। তাহলে সেটা 1 থেকে ইনফিনিটি হতে আমরা ধরে নিলাম, 1 থেকে বোঝার সুবিধার্থে ইনফিনিটি। সেই 1 থেকে ইনফিনিটির ভিতরে তো এটা পড়ে, C9 থেকে C19 পড়ে তো। জি জি তাহলে যখন C9 থেকে C19 হবে, দিস ইজ সোপ, এন্ড অলসো এটা ডিটারজেন্টের রেঞ্জে পড়ে। জি স্যার। তাহলে অল সোপস আর ডিটারজেন্ট। জি স্যার। বাট যেটা C4 অথবা C30 have the cleaning power, it is not soap, So, it is detergent. জি স্যার। Okay, okay. জি স্যার। Hmm. Okay, now detergency. What is detergency? ডিটারজেন্সিটা কি? ডিটারজেন্সিটা হচ্ছে যে কোনো একটা কাপড়ের, কোনো একটা ডিটারজেন্টের ক্লিনিং ক্ষমতা, সে কি পরিমাণ ক্লিন করতে পারছে সেটাকে আমরা ডিটারজেন্সি বলছি, সেই ক্ষমতাটাকে। ইভালুয়েশন অফ ডিটারজেন্সি কিভাবে করা হয়? ইভালুয়েশনটা বলা হচ্ছে যে দ্য এফিসিয়েন্সি অফ ডিটারজেন্ট ইজ মেজার্ড বাই ফোরিং, অর্থাৎ ধরে নাও সিআই এবং সিএ, আগে ফেব্রিকে তোমার যে পরিমাণ ময়লা ছিল, পরে যে ময়লা ছিল সেটা ধোয়ার পরে, তাহলে কোন একটা ডিটারজেন্সি মেজার করব, আগে কাপড়ে কি পরিমাণ ময়লা ছিল, ওই ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পর কি ছিল, বা আগে কি ছিল গুণন 100। সো এটা সাধারণত কোনো কেমিক্যাল মেজারমেন্ট নাই যে কি পরিমাণ পরিষ্কার হচ্ছে, তো তারপরেও এটা করা যেতে পারে। তো এছাড়াও তো কাপড় পরিষ্কার হচ্ছে কিনা সেটাও আমরা বুঝতে পারি, তাই না? ক্লিনিং মেকানিজম অফ সোপ এন্ড ডিটারজেন্ট, কিভাবে ক্লিন করে ডিটারজেন্ট এবং সোপ, আমরা যদি একটু দেখি, যে আমরা জানি ডিটারজেন্ট এবং সোপ মানে ক্যাটায়নিক অ্যানায়নিক হয়, এবং সেই ডিটারজেন্ট এবং সোপের দুটো স্ট্রাকচার, আমরা একটা স্ট্রাকচার দেখছি, প্লিজ ক্লোজ দ্য ডোর। সেটা হচ্ছে যে যখন নেগেটিভ এবং পজিটিভ চার্জ থাকবে, অর্থাৎ এটা বাদ দিই,
আমরা ধরে নিই সেটার দুটো প্রান্ত রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোফিলিক এন্ড হাইড্রোফোবিক। তো এখানে আমি সংক্ষেপে বলছি তোমাদেরকে, দেখো এই যে হাইড্রোফোবিক ওয়াটার লাভিং হেড মানে এটা পানির দিকে যাবে, ওয়ার্নিং টেল কি হয় যখন আমরা বালতিতে কাপড় ভিজিয়ে রাখি ডিটারজেন্ট অথবা সাবান দিয়ে, তখন যেটা হয় আমাদের শার্ট বা কাপড়ে অবস্থিত ময়লা সমূহতে তেল বা চর্বি বা এই ধরনের পদার্থ এরা সাধারণত কি ধরনের হয়, পানি বিদ্বেষী হয়। তাহলে পানি বিদ্বেষী যখন হবে তখন তাহলে বন্ধু বন্ধু শত্রু শত্রু, তাহলে ওয়াটার হেটিং টেইলটা কি হবে, এখানে লেগে যাবে। ওয়াটার হেটিং টেইলটা কি হবে, এই যে আমার তেল পার্টিকেলটা আমার শার্টে যেটা লেগেছে তার চারপাশে এরকম মিসলি ফর্মেশন করবে, এবং এই যে প্রান্তটা রয়েছে মাথাটা, এটা কি করছে, পানির সাথে যুক্ত হচ্ছে, কারণ এটা ওয়াটার লাভিং হেড, তা পানির সাথে যুক্ত হয়ে সেটা পানির সাথে বন্ড করছে, এবং এই যে লেজগুলি কি করছে, তেল বা চর্বির সাথে বন্ড করছে। এখন আমরা যখন মেকানিক্যালি বা হাতেই এজিটেশন দেই না কেন, ঝাঁকাই না কেন, তখন কি হয়, এই পানির কণাগুলো দোলার সাথে সাথে আমার ডিটারজেন্টের কণাগুলো দোলে, এবং এরকম মিসলি ফর্মেশন যেখানে করে ফেব্রিক থেকে আমার যে তেল বা চর্বির পার্টিকেলটা আছে সেটাকে টেনে খুলে নিয়ে আসে। জাস্ট লাইক মনে করো একটা দেওয়ালে তার কাটা মারা হয়েছে, সেটার চারপাশে একটা আংটা বা আকরা বা একটা প্লায়ার্স দিয়ে তুমি টেনে বাইরে করে বাইরে বেরিয়ে আনলা। তো ফেব্রিকে যখন এই ধরনের তেল বা চর্বি বা ময়লা পার্টিকেল গুলো ডিপোজিট হয়, সেটাকে কি করছে, এই আমার সারফেক্টেন্ট মলিকুল গুলো তার চারপাশে ঘুরে তার যে হাইড্রোফোবিক টেইল সেটা তেলের সাথে যুক্ত হচ্ছে, এবং হাইড্রোফিলিক হেডটা পানির সাথে যুক্ত হয়ে, এবং যখন আমরা মেকানিক্যালি এজিটেশন দিচ্ছি তখন সেটা ইয়ে থেকে মিসলি ফর্ম করে সেটাকে টেনে বাইরে নিয়ে আসতেছে, সেটাকে আমরা ক্লিনিং প্রপার্টিজ বলছি। যেমন এখানে এটা তাহলে এটা তেল ময়লা পার্টিকেল কাপড়ের সাথে আছে, তাহলে এটা এজিটেশনের ফলে এখান থেকে বাইরে বেরিয়ে আসছে। ভেরি সিম্পলি বোঝানো হয়েছে এখানে, যে ডিটারজেন্ট মলিকুল, এটা যদি তেল হয় এটা ডিটারজেন্ট মলিকুলকে ধরে 4 নাম্বার স্টেপে দেখো আলাদা হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখানে দেখি একটু ক্লিনিং মেকানিজমটা কি বলছে, আমরা কিন্তু মূল যে জিনিসটা সেটা সব বলে ফেলেছি, শুনে ফেলেছি অলরেডি। We know that the detergent soap is one kind of surfactant which is containing hydrophilic head and hydrophobic tail. The hydrophilic tail are water avoiding but affinity to the hydrophobic substance like oil and grease, মানে আমাদের ময়লাগুলো। The hydrophilic head are water loving and dissolve in water and also reduce the surface tension of the water. Hydrophilic head, for example sodium stearate, we know about it. The aliphatic chain C17 are hydrophobic tail also, which repel the water, and the electromagnetic CO carbonic are hydrophilic head and just dripping in water surface. As a result, hydrocarbon chain tail যেটা reduce the surface tension and creates force opposite for the inward pull on the surface between the water and water air. তাহলে টানাটানি শুরু হচ্ছে, পুল করতেছে। তো পানির নিচে যদি হাইড্রোফোবিক তেল পানির নিচে কখনো থাকবে, থাকবে না, উপরের দিকে ভেসে উঠবে। So when the fatty acid compounds and soaps are compounds low molecular weight, and hydrophilic head can pull the hydrophobic tail in water, but the high number of carbon prevent the force oppositely. তো যেহেতু এখানে তেল চর্বির সাথে আটকানো আছে, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাইরে বেরিয়ে আসে না। একটা আপওয়ার্ড ফোর্স এবং অপোজিট ফোর্স এখানে কাজ করে। তাহলে কি হচ্ছে, টেল হেড থাকলো, সেই টেল হেড কি করছে আমার ময়লা পার্টিকেলটাকে, দাস দ্য অয়েল এন্ড গ্রিস দ্য ডার্ট পার্টিকেলস আর অ্যাটাক দ্য টেল ডিটারজেন্ট এন্ড প্রোডিউস মিসলি। মিসলিটা কি বলা হচ্ছে, কদম ফুলের মতো কেটে যাবে, আবার একটু জয়েন করো। Misli and water loving head of water. When mechanical agitation occurs, the detergent solution pull out the dirt particle from the fabric. তখন ফেব্রিক থেকে কি করছে, তুলে ফেলছে। মিসলি ফর্মেশন কদম ফুলের মতো সেই ময়লা পার্টিকেলটার চারপাশে এইভাবে সারফ্যাক্টেন্ট মলিকুল গুলো জমা হচ্ছে, সেটাকে আমরা মিসলি ফর্মেশন বলছি, এবং পানি থেকে বাইরে বেরিয়ে নিয়ে আসতেছে। ওকে।